বারবার বলছি, বিজেপি যেটা করছে এসআইআর এর নামে হয়রানি এবং অন্য রাজ্যে এইভাবে পিটিয়ে মারা, তার তীব্র প্রতিবাদ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, কিন্তু তার নাম করে যদি আপনারা অশান্তি করেন, বিশৃঙ্খলা করেন, আপনাদের অজ্ঞাতে আপনাদের ঘুরপথে বিজেপি ব্যবহার করে যাচ্ছে বাংলায় অস্থিরতা তৈরির জন্য। আপনাদের বদনাম করছে, আপনাদের দিকেই আপনাদের বিপদটা আসছে। এটা সংখ্যালঘু বন্ধুদেরও বুঝতে হবে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন পুরো দস্তুর এই ধরনের ঘটনাবলীর বিরুদ্ধে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন পুরো দস্তুর এই ধরনের ঘটনাবলীর বিরুদ্ধে, এবং বিজেপি এই যে এসআইআর নিয়ে হয়রানি, কে পাশে আছে? তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, মুখ্যমন্ত্রী পাশে আছেন, অভিষেক ব্যানার্জি পাশে আছেন। আবার অন্য রাজ্যে পিটিয়ে মারছে, কে পাশে আছে? মুখ্যমন্ত্রী পাশে আছেন, অভিষেক ব্যানার্জি পাশে আছেন। আজকেও তো অভিষেক ব্যানার্জি ফোন করে বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে, যারা এই বেলডাঙ্গার এই খুনে জড়িত প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে। এবং তারপরে এখানে যখন মানুষের মধ্যে সেই উত্তেজনা বা আবেগটা কাজ করছে, সেটাকে উস্কে দিয়ে এমন গন্ডগোল করা হচ্ছে, তাতে এরা যেমন চেষ্টা করছে এই ভেদাভেদের রাজনীতিটাকে বাড়াবার, সোজা বাংলায় ওই যারা প্রভোগ করছে তারা রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্য আপনাদের ব্যবহার করে তৈরি করছে এটা। আর আপনারা ব্যবহৃত হয়ে আপনারা কিন্তু নিজেরাও সমালোচিত হয়ে যাচ্ছেন। আমরা আপনাদের এই সমস্যা, এই যে বাংলা স্পিকিং মুসলমান দেখলে পিটিয়ে মারা, এগুলো তো আমরা তীব্র নিন্দা করছি। কিন্তু যে রাজ্য, যে সরকার, যে মুখ্যমন্ত্রী এটা নিয়ে লড়াই করছেন, তার এলাকায় অশান্তিটা করছেন কেন? এতে তো বিজেপির সুবিধা হচ্ছে আপনাদের বিরুদ্ধে বলা। এতে বিজেপি এক ঢিলে দুপাখি মারছে। একদিকে রাজ্য সরকারকে আক্রমণ করছে, অন্যদিকে আপনাদের সম্পর্কে নেতিবাচক প্রচার করছে। এটা তো সংখ্যালঘু বন্ধুদেরও বুঝতে হবে। বিভিন্ন ভিডিও তো দেখতে পাওয়া গেছে পুলিশ কর্মী মোতায়েন, তারপরেও তাদের সামনে পাথর ছোড়া হচ্ছে, সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। দেখুন, যে সাংবাদিক আক্রান্ত হয়েছেন বা সাধারণ যে কোনো মানুষ আক্রান্ত হন, বিশেষত সাংবাদিক আক্রান্ত হয়েছেন, অত্যন্ত বাজে ঘটনা। এর তীব্র নিন্দা করছি। বিশেষভাবে একজন মহিলা সাংবাদিক আক্রান্ত হয়েছেন। যারা ওখানে গন্ডগোলটি করছিল, যারা এই চক্রান্তের প্ররোচনায় পা দিয়ে, ফাঁদে পা দিয়ে গন্ডগোল করছিল, সাংবাদিক কাজ করবেন, মহিলা সাংবাদিক কাজ করছেন, কেন তিনি আক্রান্ত হবেন? আমি আবার বলছি, এই চক্রান্তকারীরা হচ্ছে বিজেপি এবং ওইখানকার আরো কিছু কিছু শক্তি। এরা একে অপরের পরিপূরক। বিজেপি তৈরি করে দিতে চাইছে সিচুয়েশনটা, ওরা ব্যবহার করছে। আর বিজেপি এক ঢিলে দুপাখি মারছে। একদিকে গন্ডগোল হলে রাজ্য সরকারকে বদনাম করছে, প্রশাসনকে বদনাম করছে, আর অন্যদিকে সংখ্যালঘুদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি করে দিচ্ছে। এটা সম্পর্কে চূড়ান্ত সতর্কতা কিন্তু সংখ্যালঘু বন্ধুদেরই রাখতে হবে। তার কারণ আমরা এখানে সবাই তো রয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন যে এইভাবে এসআইআর করে বৈধদের নাম বাদ, অন্য রাজ্যে গেলে পিটিয়ে মারা, এখানে তো মানে সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ চলছে। সেখানে নিজেদের রাজ্যেই যদি আপনারা অন্য লোকের প্ররোচনায় এই গন্ডগোলগুলো করেন, তাতে তো আপনারা ঘুরিয়ে বিজেপির হাতটাই শক্তিশালী করছেন। বলা হচ্ছে, সুকান্ত মজুমদারও বলছেন যে এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও সিএ ওয়াকআপের সময় এই ঘটনা ঘটেছিল, যেখানে মুসলিম সম্প্রদায় বেশি, তাদেরকেই উস্কানি দেওয়া হচ্ছে বাংলাকে অশান্ত করার জন্য। আমি আবার বলছি, বিজেপি নেতাদের স্টেটমেন্ট থেকেই আরো বেশি করে প্রমাণিত হয়ে যায় যে এই ঘটনাগুলো বকলমে বিজেপি বা তার কোনো এজেন্ট দালালরা করাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না আমাদের রাজ্যে অশান্তি হোক। এই রাজ্যে অশান্তি করতে কে চাইবে? বিরোধীরা চাইবে। এখানে বিজেপি ভাব দেখাচ্ছে এক ধরনের, অথচ তারা টার্গেট করে নিচ্ছে একটা
নির্দিষ্ট সম্প্রদায়কে। বাংলা বললে হিন্দু বাংলা বলে, মুসলমানও বাংলা বলে। আবার আপনি মতুয়া দেখুন, তারা হিন্দু, তারাও এসআইআর এর বিপদে পড়ে যাচ্ছে। রাজবংশী, তারাও বিপদে পড়ে যাচ্ছে। বয়স্করা, অসুস্থরা বিপদে পড়ে যাচ্ছে। এখন সংখ্যালঘু বন্ধুদেরও তো সেটাকে নজরে রাখতে হবে যে বিজেপি একটা মহল প্রস্তুত করে দিচ্ছে, আর বিজেপির কিছু এজেন্ট দালাল আপনাদের শুভানুধ্যায়ী সেই যে আপনাদেরকে উস্কে দিচ্ছে। এক ঢিলে দুপাখি মারার চেষ্টা করছে বিজেপি। রাজ্য সরকারকে বদনাম, আর সংখ্যালঘুদের সম্পর্কে, পার্টিকুলার কয়েকটা জেলার কয়েকটা পকেট সম্পর্কে খারাপ ধারণা তৈরি করে দেয়া। এটা থেকে সতর্ক থাকতে হবে সংখ্যালঘুদেরই। কারণ পশ্চিমবঙ্গে এমন একটা সরকার রয়েছে, তারা সম্প্রীতি, সংহতি, শান্তি, ঐক্য এগুলো চায়। মুখ্যমন্ত্রী রয়েছেন তো, আপনারা অশান্তি পথে যাচ্ছেন কেন? আপনাদের দিয়ে অশান্তি তারা করাচ্ছে। মুখ আর মুখোশ আপনাদের দিয়ে ব্যবহার করছে। আর বিজেপি নেতারা, এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যতবার স্টেটমেন্ট করবে ততবার প্রমাণিত হবে এই স্টেটমেন্ট করা বা এই রাজনীতি করার সুযোগটা করানোর জন্যই এই গোটা চিত্রনাট্যটা ওরা তৈরি করেছে বকলমে। আজকে সিঙ্গুরেও একজন পরিযায়ী শ্রমিকের দেহ এসেছে, উত্তরপ্রদেশে তাকে মারধর করা হয়েছে। আমরা বলছি তো, এটা হচ্ছেটা কি? বাংলায় কথা বলে, হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, তো বাংলায় কথা বললে মুসলমান মানে সে বাংলাদেশি। আর একের পর এক এই মৃত্যু চলছে, পিটিয়ে মারা চলছে। সিঙ্গুরের লোককে মারা হলো উত্তরপ্রদেশে, বেলডাঙ্গার লোককে মারা হলো ঝাড়খণ্ডে। এটা হচ্ছেটা কি? কোথাও বিজেপি ক্ষমতায়, কোথাও ক্ষমতা না থাকলেও তাদের তো কোথাও না কোথাও কিছু সংগঠন অন্য রাজ্যে আছে, তারা করছে। এটা কি করে হতে পারে? মৃত্যুর মিছিল চলছে, পিটিয়ে মারা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল তার প্রতিবাদ করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন। একটা নারকীয় পরিস্থিতি চালাচ্ছে, এবং এটা একটা সূত্রে বাঁধা, এটা একটা চক্রান্ত, একটা সূত্রে বাঁধা, যে ওখানে আমরা মারবো, আর সেই আবেগ তাদের দিয়ে আমরা আবার এখানে গন্ডগোলও করাবো। আমরা তীব্র নিন্দা করছি এসব। আপনি বলছেন সেই দেশ ধরে মৃত্যু মিছিলে তো প্রায় 27 জন হয়ে গেল এখনো পর্যন্ত পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পরের পর মৃত্যু চলছে। অন্য রাজ্যে এটা করছেটা কি এরা? আমরা বারবার প্রতিবাদ করছি, মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছে, গোটা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে। এটা হতে পারে? এটা কোনো সভ্য দেশে সম্ভব? তাহলে তো অন্য রাজ্যের বহু লোক তো আমাদের এখানে কাজ করে। আমাদের 22 লাখ লোক অন্য জায়গায় কাজ করে, অন্য রাজ্যে 1.5 কোটি মানুষ এখানে কাজ করে। পশ্চিমবঙ্গে তো আমরা কখনো বলি না ওই ভাষা চলবে না, ওই অমুক চলবে না। ঠিক হচ্ছে না এগুলো। এবং কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি করতে এখানে মিটিং করতে আসছেন? আপনাদের দায়িত্ব। বাংলার লোক অন্য রাজ্যে গিয়ে বাংলা বলার জন্য তাদের যদি পিটিয়ে মারা হয়, খুন করা হয়, একের পর এক ঘটনা ঘটে, তো কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আঙুল চুষছেন। জি, বারবার এই বেলডাঙ্গা এবং সংলগ্ন এলাকা উত্তপ্ত হওয়ার কোনো নির্দিষ্ট কারণ আপনার মনে হয়? না, কিছু কিছু জায়গায় দেখুন, সবটা আমাদের পুরো যদি বলেন সংগঠন বা পুরো, সেখানে কোথাও কোনো কোনো পকেটে অন্য সংগঠনও কাজ করছে। এটা তো বাস্তব, সেটা সবাই জানেনও। এবার তারা ব্যবহার করছে পরিস্থিতিকে অশান্তিমূলক ভাবে, যাতে সরকারকে বিড়ম্বনায় ফেলা যায়। এবার তাদের পেছনে দিল্লি থেকে কারা মদত দিচ্ছে নানা রকম, সেগুলো নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ। কিন্তু কয়েকটি পকেট বিচ্ছিন্নভাবে তৃণমূলের যতটা শক্তিশালী বিভিন্ন জায়গায় রয়েছে, তো হতেই পারে এত বড় রাজ্য, কোনো কোনো জায়গায় হয়তো সেখানে অসাধু শক্তি, অশুভ শক্তি তারা কিছুটা আছে। আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করছি সেখান থেকে সরিয়ে আনা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নিন্দা প্রকাশ করেছেন এই বেলডাঙ্গার যে পরিস্থিতিতে। তিনি আমাদের প্রতিনিধির যে উপর হামলা তারও নিন্দা করেছেন। সেখানে দাঁড়িয়ে অমিত মালভিয়া বারবার তিনি টুইট করেন
তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন, নানান রকম ভাবে মন্তব্য করছেন। এই অমিত মালব্যকে বলুন একদিন পশ্চিমবঙ্গে এসে ধর্মতলায় দাঁড়িয়ে কথা বলতে। অমিত মালব্য এই লোকটা বাইরে বসে কিছু জানে না, সারা দেশে যখন সাংবাদিকদের উপর নিগ্রহ হয় তখন কোথায় থাকে অমিত মালব্য? যখন সাংবাদিকরা খুন হন তখন কোথায় থাকে? যখন উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ থেকে আরম্ভ করে একের পর এক জায়গায় মহিলাদের উপর গণধর্ষণ, হত্যা সারা দেশে চলে, তখন কোথায় থাকে এই লোকটা? এর কোনো জনভিত্তি নেই, বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, শুধু বাংলাকে মেলাইন করা। আর এই সমস্ত লোক এতে বলেছিল বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই, বাংলা নাকি বাংলাদেশি ভাষা, সেই অমিত মালব্য। এইসব লোক যত মুখ খোলে তত বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে, ছুঁড়ে ফেলে দেবে। বিক্ষোভকারীদের একাংশ তারা কিন্তু এই মেটে যাওয়ার পরে মানে কিছুটা অবস্থা থিতু হওয়ার পর তারা যে প্রশ্নটা তুলছেন যে তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান কোথায়, এই প্রশ্নটা তারা তুলছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা যখন হেনস্থার মুখে হন আপনাদের প্রতিবাদ করছেন, কিন্তু এবারের ঘটনাটা কিন্তু আপনাদেরই বন্ধু সরকার রয়েছে ঝাড়খণ্ডে, সেখানে এই দুটোকে যদি একটু পরপর বলেন, ইউসুফ পাঠান এবং দেখুন, একটা ঘটনা হচ্ছে একজন সাংসদ, তিনি মানে সঙ্গে মানে তার তো আর একটা কোনো কাজও থাকতে পারে, সাংসদ ঠিক সেই সময় ঘটনার সঙ্গে সঙ্গে আপনি একটা সংসদীয় ক্ষেত্র মানে সেটা যথেষ্ট বড় সংসদীয় ক্ষেত্র, মানে সাধারণত তারা যদি সেই শহরেও থাকেন সেটাও সঙ্গে সঙ্গে কোথাও বারাণসীতে কিছু হলে আপনি নরেন্দ্র মোদীকে সঙ্গে সঙ্গে খুঁজে পাবেন? সম্ভব নয়। কিন্তু সেখানে সরকার, প্রশাসন, আমাদের দলের বাকিরা তো রয়েছেন সেখানে, এবং সাংসদও খবর পাচ্ছেন, এবং তার যখন যা করার দরকার যত তাড়াতাড়ি আসা সম্ভব সেগুলো তারা দেখছেন। তো সুতরাং এই ধরনের কথাগুলো খুব একটা মানে যুক্তিসম্মত নয়। সমস্যাটা এক জিনিস, তার সঙ্গে সাংসদ এখন এসে মানে সাংসদ কি করবেন? সাংসদ গিয়ে তো আর মানে ওখানে এই মুহূর্তে মানুষের পাশে থাকার কথা, সেটা সাংসদও যেমন থাকছেন, সরকার থেকে আরম্ভ করে সবাই থাকছেন। দুই রইল বিষয় হচ্ছে বন্ধু সরকার। সরকার হতে পারে হেমন্ত সোরেনের সরকার, অভিষেক তো কথা বলেছেন ওর সঙ্গে, ওনার সঙ্গে। তো মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ড, তার সঙ্গে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেখুন, এটা শুধু সরকার বলে নয়, এটা একটা কর্মপদ্ধতির ব্যাপার। এই কর্মপদ্ধতিগুলো উগ্র হিন্দুত্ব যারা করছে, সে বিজেপি কোথাও সরকারে আছে, কোথাও সরকারে নেই, বিরোধীতে আছে, বা তাদের কোনো না কোনো জায়গায় কোনো সংগঠন আছে ইত্যাদি। ফলে বিষয়টা শুধুমাত্র সরকার নয়, তার সঙ্গে হচ্ছে কারা এই চূড়ান্ত হিংস্র অপসংস্কৃতিটা চালাচ্ছে, সেটা এখানে মূল বিবেচ্য। হুমায়ুন কবির যেটা বলছেন এই বেলডাঙা নিয়ে, সেটা হচ্ছে যে আমি থাকলে 8 ঘন্টায় তুলে দিতাম, স্পটে থাকলে ওরা বারবার আমাকে চাইছে। আবার তার সঙ্গে এটাও বলছেন যে বিজেপি চাইছে অশান্তি করে দাঙ্গা বাড়াতে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে পারছে না বলে রাষ্ট্রপতি শাসন করতে চায়। আরেকটা কথা বলেছেন, সকালবেলা আমি যখন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাই, রানাঘাট যখন বেরোচ্ছি, ছেলেরা বলে যে আমি রাস্তা অবরোধ করবো, তাদেরকে অনুরোধ করেছিলাম, ভিডিও কলে বারণ করেছিলাম, কিন্তু তারপরে ওরা শোনেনি। ওখানে আমাদের দলের লোকও আছে, বাইরের লোকও আছে। আমি যদি ওখানে স্পটে থাকতাম, আমি হুমায়ুন কবিরের এসব কথার কোনো উত্তর দেবো না। উনি এখন যে কোনো মূল্যে একটু ভেসে থাকতে চাইছেন, কেন আমি এর মধ্যে ঢুকতে যাব? 2019 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে হুমায়ুন কবির বিজেপির প্রার্থী ছিলেন, যাদের স্লোগান ছিল এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড় দো। তো সেই হুমায়ুন কবির কোন সালে, কোন বছরের কত তারিখে কোন দলে ছিলেন আচমকা জিজ্ঞেস করলে আপনি সেটাই বলতে পারবেন না। এতবার দল বদল করেছেন। উনি আজকে যা স্টেটমেন্ট করছেন, আগামী বছর এই সময় উনি কোথায় থাকেন উনিই জানেন না। তো ওনার সব কথা আমি কি উত্তর দেব? এসআইআর প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে যে আজকেও বিভিন্ন জায়গা থেকে হয়রানি অব্যাহত, এবং বিশেষ করে হচ্ছে নথি সংক্রান্ত বিষয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ। এসআইআর যত সময় যাচ্ছে, ইলেকশন কমিশন নোক দাঁত ব্যবহার করে হয়রানি বাড়িয়েছে। প্রথমে দেখা যাচ্ছিল একবার হয়রানি, এবার একজন ব্যক্তিকে রিপিটেশন অফ হয়রানি, রিপিটেশন অফ হ্যারাসমেন্ট চলছে। এবং যে কোনো মূল্যে নাম বাদ দেয়া, বিজেপির চূড়ান্ত চাপ, নাম বাদ দিতে হবে।
এই চাপটা বিএলএদের উপর পড়ছে। আপনি দেখেছেন রাজস্থানে একজন বিএলও আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেছেন বলে একটা খবর, হুমকি দিয়েছেন যে ওনার উপর চাপ দেওয়া হচ্ছে, এতজনের নাম কাটতে হবে। হাওয়া মহল ওই সব জায়গায় ওই দিককার আপনারা সেই খবর তো সংবাদ মাধ্যমেই দেখলাম। তো ফলে এই এসআইআর এর নামে যত দিন যাচ্ছে স্কুলের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এ করা যাবে না, অথচ অ্যাডমিট কার্ডটা একটা সময় পর্যন্ত ওটাই তো ছিল হচ্ছে জন্ম তারিখ নির্ধারণের আসল শক্তি। জন্ম তারিখ নির্ধারণের আসল শক্তি তো অ্যাডমিট কার্ডটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা। আর এরকম ঘন ঘন কি করে বদল হতে পারে? একটা ক্রাইটেরিয়া, একটা নিয়ম, এগুলো তো প্রথমে থাকবে, বলে দেয়া হবে। রোজ একটা করে মুখে মুখে হোয়াটসঅ্যাপে একটা করে সার্কুলার আসছে বিজেপি সুবিধা মতো, অন্য রাজ্যে তো আসছে না, শুধুমাত্র বাংলাকে সমস্ত রকম নখ দাঁত বের করে নাম কাটার চেষ্টা করছে নির্বাচন কমিশন। বলছি যে এসআইআর বিক্ষোভে কিন্তু দেখা যাচ্ছে যে চাকুলিয়ায় বিডিও অফিস ভাঙচুর, যে ঘটনাগুলো আমরা দেখলাম, ফারাক্কায় হামলা হচ্ছে, তো সরকারি পরিকাঠামোর ওপরও কিন্তু চাপ তৈরি হচ্ছে। আপনারা রাজনৈতিকভাবে যেমন বিরোধী, তারা 100% হচ্ছে, কারণ হচ্ছে এরা যে সংখ্যায় ইলেকশন কমিশন পাঠিয়ে দিচ্ছে নোটিশ, আপনি একটা মানুষ তার কাজ ফেলে, গরিব মানুষ কাজ ফেলে অফিস ছেড়ে বা অন্য যে তার চাকরি, বেসরকারি চাকরি, এসব কাজ ছেড়ে দিয়ে খরচা করে দূরে গিয়ে হয়রানি, দাঁড়িয়ে থেকে ভিড়, একটা দূরে কোনো সেন্টার ফেলে দিয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন। আর ওরা চাইছে এই অশান্তিটা হোক, তাতে অনেককে হিয়ারিং করতে হবে না, অনেকে কাউন্টার এসে অব্দি পৌঁছবে না, ফলে তাদেরকে অ্যাবসেন্ট দেখিয়ে নামটা কেটে দেওয়া হবে। এটা তো একদম প্ল্যান্ড ওয়েতে। এখন এত সংখ্যক মানুষকে একসঙ্গে যে নোটিশ পাঠানো হচ্ছে, পুরোদস্তুর একদম প্ল্যান করে হয়রান করা হচ্ছে। এবার যেহেতু সরকারি জায়গাগুলিতে হচ্ছে, ফলে সেখানে মানুষ যারা এসে পৌঁছচ্ছেন তারা একটু রুষ্ট বা বিক্ষুব্ধ, সারাদিন বা দূর দূরান্ত গ্রাম থেকে কাজকর্ম ফেলে রোজগার বন্ধ করে তারা আসছেন। না, এই যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস যে জিনিসটির বিরোধিতা করে তারা বিরোধিতা করছেন, দেখা যাচ্ছে সেই বিরোধিতার রেশেই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, প্রশাসনিক কাঠামো, সেখানে এসে আঘাত পড়ছে। এটা কি কোথাও এটা মানে বুমেরাং হয়ে যাচ্ছে এটা পলিটিক্যাল লড়াইটা? না, কেন বুমেরাং হতে যাবে? প্রতিবাদ তো হবেই। এটা তো প্রতিবাদ, পুরোদস্তুর যেরকম প্রতিবাদ হচ্ছে হবে। এবার ঘটনাচক্রে যদি সেটা কোনো সরকারি জায়গায়, এটা তো মানে ইলেকশন কমিশন মানেটা কি? ইলেকশন কমিশনের তো আর আলাদা বাড়িঘর নেই, তারা এই সরকারের তাদের লোকেরাও তো মানে তারা তো এই কাঠামোগুলোকেই ব্যবহার করে, তাদের সিদ্ধান্ত, তাদের কাজ করছে, তারা লজিস্টিক্যাল সাপোর্ট তো নিতে হচ্ছে। ফলে সেই জায়গাটা আপনারা দয়া করে এটা এখন গুলিয়ে দিতে নামবেন না। ওই চাকুলিয়াতে থানার প্রায় 300 মিটার দূরে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙা হলো, এগুলো আপত্তিকর। মানে নিশ্চিতভাবে মানুষের হয়রানি হচ্ছে। হয়রানির বিরুদ্ধে আমরা যেমন রাজপথেও লড়ছি, ক্যাম্প করে মানুষকে সমস্ত রকম সহযোগিতা দেওয়া হচ্ছে, মামলা করা হয়েছে, আইনি পথে হচ্ছে, সব হচ্ছে। কিন্তু ক্ষোভ দেখাতে গিয়ে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙা, ক্ষোভ দেখাতে গিয়ে কোনো অশান্তিতে চলে যাওয়া, দেখুন এই যাদের লাগাতার ডেকে বসে থাকছে এত মানুষ, মানে এবার তার মধ্যে নানা রকম মানুষ থাকতে পারেন। এবার তাদের কারোর উদ্দেশ্যও থাকতে পারে যে মানে তাদের যে একটা সিন ক্রিয়েট করে দেয়া বা অমুক। অ্যাকচুয়ালি এই অশান্তিটা তো একটা প্রভোকেশন, লোক খেপানোর কাজ করছে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, লোক খেপানোর কাজটা করে দিচ্ছে। ফলে মানুষকে যদি একবার আপনি মানে রুষ্ট করে দেন, প্রচন্ড বারবার মানে অন্যায্য কারণে হ্যারাস করেন, আপনি সবসময় সব মানুষের সব টেম্পারামেন্ট আপনার তো অঙ্ক কষা হবে না। আমরা বলতে পারি এটা করবেন না, এটা খারাপ, আমরা জানি না সেই লোকটা আগের দিন ভোর রাতে কত গ্রাম থেকে বেরিয়েছে, খাওয়া নেই, দাওয়া নেই, তার সেদিনকে রোজগার বন্ধ, উল্টে পকেট থেকে দিয়ে তাকে এসে ওখানে লাইনে দাঁড়াতে হচ্ছে। এবার আপনি সবটা, তার মধ্যে আবার কিছু কিছু অ্যান্টি তৃণমূল ফোর্স তারা চাইছে এই তাহলে 4টে অশান্তি করে 2টো ছবি তুলে দিই, 2-4টে গন্ডগোল ভাঙচুর করে দিলে তাহলে সরকারকে যদি একটু বদনাম করা যায়। এই গোটা জিনিসটাই তো বিজেপি চাইছে, এই অস্থিরতাটা, এই হিংস্রতাটা, লোক খেপিয়ে দেওয়াটা, এটা তো বিজেপির পরিকল্পনা।
বিজেপি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে ইলেকশন কমিশনকে দিয়ে, আর বিজেপির এজেন্ট কয়েকটা তারা এই গন্ডগোলগুলো করাচ্ছে। শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা আইনি নোটিশ পাঠিয়েছে 100 কোটি টাকা 100 কোটি টাকার মানহানি, কারণ ওই কয়লাতে উনি হাজিরা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নাম বলেছে সেইটা। উনি পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার যা যা করণীয় তিনি তো নিশ্চিতভাবে আইনি পরামর্শ নেবেন, কারণ আইনের নোটিশ গেছে বা আইনজীবীর নোটিশ গেছে। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী এর পরিপ্রেক্ষিতে কি করবেন সেটা এই মুহূর্তে আমাদের মানে বলার কোনো এখতিয়ারই থাকতে পারে না। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। এবার রইল বাকি শুভেন্দু অধিকারী, উনি যখন একের পর এক কুকথা বলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, হ্যাঁ, তাতে মানে তখন মনে থাকে না যে একজন মহিলা আমারই নেত্রী ছিল, আমি কত রকম সম্মান স্বীকৃতি পদ পেয়েছি ওনার হাত ধরে, আমি এবং আমার ঘনিষ্ঠরা, তারপরে আমি দলবদল করতে বাধ্য হয়েছি এবং আমি কি ভাষায় আক্রমণ করেছি সেগুলো ওনার খেয়াল রাখা উচিত। আর এরা কি কথায় কথায় 100 কোটি বলে নাকি? এই তো মিঠুন দাও দেখলাম আমার এগেনস্টে একটা 100 কোটির মামলা করেছে। ওদের উকিলরা কি 100 কোটির নিচে কোনো ড্রাফট করে না আজও? বলছি ফারাক্কার যে তাণ্ডব হলো ওখানে তো বিধায়ককে দেখা গেল, কিন্তু কোন রকম এখনো প্রশাসনিক ব্যবস্থা হলো না, সেটা নিয়ে একটা প্রশ্ন। পুরোটাই প্রশাসনিক বিষয়, রাজনৈতিক মন্তব্য করবো না। আর একটা হচ্ছে আপনি যেটা বলছেন যে গোটা রাজ্যে একটা পরিকল্পিত কয়েকটা পকেটে তৈরি করা হচ্ছে, বিরোধীরা এটাকে উল্টে হাতিয়ার করছে যে ভোট কয়েক মাস পরে সার্বিকভাবে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি করছে, তাহলে ভোটের মুখে কি? আমি আবার বলছি, বিরোধীরা যখনই এই নিয়ে স্টেটমেন্টটা করবে না, তাতেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে বকলমে তারা এই গন্ডগোলগুলো তৈরি আছে, কারণ অন্য কোনো ইস্যু নেই ওদের কাছে। ওরা উন্নয়নে নেই, ওরা কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার বাধা দিয়ে এসছে, ওরা 100 দিনের টাকা দেয় না, ওরা আবাসের টাকা দেয়নি, মমতা ব্যানার্জি দিয়েছেন। ওদের হচ্ছে এই SIR করে নাম বাদ দেওয়া, গন্ডগোল করিয়ে দিয়ে মানুষকে লোক খেপিয়ে উত্তেজিত করে তার ভিড়ের মধ্যে দিয়ে গন্ডগোল, নিজেদের লোক ঢুকিয়ে গন্ডগোল করে সরকারকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা। যখনই বিজেপি বা বিরোধী নেতারা স্টেটমেন্ট করবেন তখনই বুঝে যাবেন যে এর পেছনে ওরাই আছে। বলছি যে মুকুন্দপুরে বিএলওর মৃত্যু অজ্ঞাত পরিচয়ে মানে কিছু এর বিরুদ্ধে আত্মহত্যার প্রয়োজনের অভিযোগ করেছে পরিবার। এদিকে বিরোধী দল বলছে যে কমিশনের বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্য একটা রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, যে এই যে বিএলও ওখানে যা বলার স্থানীয় নেতৃবৃন্দ বলেছে। এটা যে কিছুক্ষণ আগে সভা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে ক্ষমতায় আসলে সকালবেলা ধর্ষকদেরকে ধরবো, বিকেলবেলা খরচ করে দেবো। তখন আমার মনে হয় উনি ইদানিং খুব বেশি রাত্রে যখন বিজেপির চিন্তায় ঘুম আসে না তখন ওই দক্ষিণী সিনেমাগুলো দেখছেন। নাহলে কোনো সুস্থ গণতন্ত্রের মধ্যে থেকে এই ধরনের কথাবার্তা তো বলা যায়। প্রথম কথা হচ্ছে যে ক্ষমতায় আসার প্রশ্ন নেই, সুতরাং যে কোনো কথা বলে দেওয়া যায়, তার উপর GSTও নেই এখনো। তো সুতরাং আমি সকালবেলা ধরবো, অমুক করব, বলুন যে বিজেপির সরকারগুলোতে গুজরাটে দেখেছেন গণধর্ষণ এবং গণহত্যায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের জেল গেট খুলে দিয়েছে বিজেপি সরকার, মালা পরিয়ে বরণ করিয়ে নিয়ে গেছিল, সুপ্রিম কোর্ট আবার ফিরিয়ে এনেছে। আর পশ্চিমবঙ্গে আগের থেকে অনেক কমেছে, তবু যে কটি ঘটনা ঘটছে বিচ্ছিন্ন, সেখানে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে সব যে কটা ঘটনা ঘটেছে, অ্যারেস্ট শুধু তাই নয়, 40, 50, 60 দিনের মধ্যে তদন্ত ট্রায়াল শেষ করে ফাঁসি বা যাবজ্জীবনের সাজা রাজ্য পুলিশ করিয়ে আনছে। এটা দেখুন এবং শিখুন। শুভেন্দু অধিকারী আজকে বলছেন যেহেতু মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীর কর্মসূচি আছে শিলিগুড়িতে, হিন্দু ভোট পাওয়ার জন্য তিনি নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, আর তার সঙ্গে এটাও যুক্ত করেছেন যে বিজেপি কিন্তু একেবারে অসাম্প্রদায়িক একটি দল। আচ্ছা, এই কথাগুলো কেউ বিশ্বাস করবে? মানে শুভেন্দু অধিকারী যে দুটি কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুজো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে মানে ব্রাহ্মণ কন্যা এবং তিনি
বাড়িতে কালী পুজো করেন, সন্তোষীমার উপোস করেন, সপ্তাহে 2-3 দিনই তো একটা সময় কিছু না কিছু উপোস করতেন। উনি অন্য ধর্মকে সম্মান করেন, উনি ধর্ম নিরপেক্ষ, কিন্তু উনি হিন্দু। দুর্গা পুজো ঘুরে বেড়াতেন না, সব মণ্ডপে মণ্ডপে পুজো দিতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট মন্দিরে যান না বছরের বিশেষ বিশেষ দিনে নিয়মিত। তো ফলে এই কথাগুলোর কোনো মানেই হয় না। উনি 100% হিন্দু দেবদেবীদের উপাসনা, কিন্তু উনি অন্য ধর্মকেও সমানভাবে সম্মান করেন। আর দ্বিতীয় পয়েন্ট, যে বিজেপি মানে কোনো একটি ধর্মের কথা বলে না, এই কথাটা কেউ বিশ্বাস করবেন? এটা শুভেন্দু শুধু জোরে বলুক, বারবার বলুক, আমাদের থানার এত পরিশ্রম করতে হয় না, মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝবেন। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছে, অন্য একটি ধর্মের নাম করে বলেছে ওই বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেবো। এই কথাগুলো কে বলেছে? ফলে হিন্দুত্বকে বিকৃত করে রামকৃষ্ণদেব, চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দর হিন্দুত্ব থেকে সম্পূর্ণ সরে গিয়ে একটা বিকৃত হিন্দুত্বকে ভেদাভেদের রাজনীতিতে ব্যবহার করে ভোটের মার্কেটিং, এইটা হচ্ছে বিজেপি। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, দাদা একটু রাখছি, দুটো প্রশ্ন। বাবরি মসজিদের রাজ্যের লোক শুনেই খুনের হুমকি পরিযায়ীকে, দাবি মুর্শিদাবাদের পরিযায়ী পরিবারের। তা এই যে বাবরি মসজিদ বা এই ধরনের রাজনীতির জন্যই কি বাঙালি পরিযায়ীদের মানে বিষয়টা এই পরিণতি থেকে এটা অত্যন্ত জটিল, স্পর্শকাতর বিষয়। এই ধরনের আলোচনাগুলো আপনারা যত করবেন তত এই দূষণটা সংক্রামিত হবে। আপনারা দয়া করে এই পেঁচালো বিষাক্ত প্রচারগুলো বন্ধ করুন। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হলো মুকুল রায়ের এমএলএ পদ খারিজের যে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত, আইনের বিষয়, সুপ্রিম কোর্টে কিছু সেটা এটা আইনের বিষয়। সুপ্রিম কোর্ট পুরোটা শুনেছেন এবং সুপ্রিম কোর্ট সেটাকে স্থগিতাদেশ দিয়েছেন। এটা আইনের বিষয়, রাজনৈতিক মন্তব্য কেন করবো? শেষ একটা প্রশ্ন, শুভেন্দু এখনই বলছেন, জাস্ট দেখেই বলছি যে আপনারা যে বলছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে, শুভেন্দু অধিকারী বলছেন যে এখন তো হার্ট অ্যাটাকে মারা গেলে এসআইআর বলা হচ্ছে, আসলে নির্বাচন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলেছেন, তাই গর্ত থেকে সাপ বেরোচ্ছে। অত্যন্ত বোকা বোকা কথা। এই দুঃখটা কোথায় রাখেন, ফল বেরোলে বুঝবো। 2021 সালে ভোটের পরে কাউন্টিং এর শুরুর সময় পর্যন্ত বলেছিল 200 আসন পেয়ে আসছে, বড় বড় কথা। তার আগে বলেছিল নির্বাচন কমিশন ভোট করবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো। আপকি বার 200 পার, 77-এ আটকে গেল, এখন কমে 60। তো সুতরাং ওদের এই সব কথাগুলো না, রেজাল্টের দিন পর্যন্ত এইসব বড় বড় কথাগুলো থাকে। সারা দিনে রাজ্যে কতজন ভোট মারা যায় বলুন তো? স্বাভাবিক মৃত্যু, বয়সে মৃত্যু, অসুস্থতায় মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু, সবকটা নিয়ে তো বলা হচ্ছে না। আপনি সারা দিনে যদি আপনি সবকটি কবরস্থান, শ্মশান, হসপিটাল আপনি যদি সব দেখেন, তার মৃতের সংখ্যা তো যথেষ্ট বড়, বেশি। আর এসআইআর বা এই ধরনের, এবং সেটা তৃণমূলও বেশি বলছে না তো, তার বাড়ির লোক, তার ঘনিষ্ঠরা যেটা বলছেন আমরা সেটাই বলছি। আপনারা এই যে মানুষগুলো, বয়স্ক মানুষ, 80 বছর 85 বছর টেনে নিয়ে আসছেন, অক্সিজেনের সিলিন্ডার নাকে অ্যাম্বুলেন্সে করে টেনে নিয়ে আসছেন, এদের ক্ষোভটা বুঝবেন। এদের জন্য তো ক্ষমা চাওয়া উচিত আগে বিজেপি, যে আমাদের ভুলে, আমাদের পাপে, আমাদের রাজনৈতিক জেদাজিতে এতগুলো মানুষকে আমরা হয়রান করছি, অসম্মান করছি। তার বদলে যদি শুভেন্দুবাবুরা না কুচু দেখিয়ে বড় বড় কথা চালিয়ে যান, মানুষ মুছে দেবেন। ওকে, টাটা।